নমস্কার বন্ধুরা, আমি মানিক। তোমাদেরকে পুনরায় লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকের আলোচনা আরও একটি ওয়ার্ল্ড ক্লাসিক, অর্থাৎ আরও একটি কবিতা। এই কবিতার অনুরোধ তোমাদের কাছ থেকে পেয়েছিলাম। আমি খুব দ্রুত আনাতে পারিনি, তবে যতটুকু পেরেছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখো, এই কবিতাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা। যদি তোমরা পোস্ট কলোনিয়াল লিটারেচারকে দেখো এবং বিশেষ করে ভারতীয় সাহিত্যের মধ্যে যদি আসো, কারণ তার জীবনে যেরকম মানুষ হিসাবে তিনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, সাহিত্যের ক্ষেত্রেও তিনি তার ছাপ রেখে গেছেন। আমি তার সম্পর্কে বিস্তৃত আজকে আলোচনা করছি না, কারণ আমি অলরেডি আলোচনা করেছি। তাই তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে তোমরা দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন যে কবিতাটি আমি আলোচনা করে দিয়েছি অলরেডি, ওটা দেখে নাও। জাস্ট বিগিনিং পোর্শনটা দেখে নাও, তাহলে মামাং দাই সম্পর্কে জানতে পেরে যাবে। ঠিক আছে, এবারে আমরা আজকের আলোচনায়, আজকের কবিতায় আসি। আজকের কবিতাটি অর্থাৎ দ্য স্মল টাউন অ্যান্ড দ্য রিভার, এই কবিতাটি মূলত লিরিকের পর্যায়ে পড়ে। তবে লিরিকের বহু গুণ, যেরকম রাইম এবং মিটার, এক্ষেত্রে কিন্তু আমরা সেই সঠিকভাবে তা দেখতে পাবো না। কারণ এখানে কবি মিটার বলতে আমরা বলতে পারি যে একটা তাল গুলিয়ে ফেলানো একটা মিটার ব্যবহার করেছেন। অর্থাৎ যেরকম প্রকৃতি হয়, প্রকৃতিকে যেরকম আমরা খুব ইজিলি তাকে ট্রেস করতে পারি না, ঠিক একই রকমভাবে সেই ন্যাচারাল সাসপেন্সটাকে বজায় রাখতে তিনি এখানে স্ট্রাকচার বলো বা মিটার বলো, রাইম বলো, তাই করেছেন। ক্লিয়ার? তবে প্রচুর কিন্তু ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, যেরকম আমরা দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন কবিতা পড়াতে গিয়ে বলেছিলাম। আমরা টাইটেলটাকে একটু দেখে নিই। দেখো, আমি স্ক্রিনে তোমাদের কবিতাও দিচ্ছি, যাতে তোমরা কবিতার টেক্সটটাকেও দেখতে পাও। ক্লিয়ার? আমি কিন্তু ইলেকট্রনিক ডিভাইস হিসেবে ট্যাবটাকে ইউজ করছি। দেখো কি রয়েছে, স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। ফার্স্ট লাইন কি বলেছে? স্মল টাউনস অলওয়েজ রিমাইন্ড মি অফ ডেথ। সো আগে আমি যেটা বলছিলাম প্যারাডক্স, দেখো স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। সো এখানে যদি দুটো নাউন দেখো, একটি হচ্ছে টাউন, আরেকটি হচ্ছে রিভার। তো এখানে রিভারের আগে কিন্তু কোনো স্মল, বিগ এগুলো কিন্তু কিচ্ছু নেই। অন্যদিকে টাউনের আগে কিন্তু একটা ছোট্ট লেখা যেটা রয়েছে স্মল, এটাই কিন্তু অনেক অর্থ বহন করছে। এটা আমি যদি আমরা স্ট্রাকচার ওয়াইজ, ওয়ার্ড স্ট্রাকচার ওয়াইজ বা ওয়ার্ডের সাথে যুক্ত শব্দ অনুযায়ী বললাম। কিন্তু যদি দেখো রিভার কেমন হয়, সেটা এভার ফ্লোয়িং হয়, তাই না? রিভার কিন্তু তার কবে সৃষ্টি হয়েছে, কবে সেটার শেষ হয়েছে, সেটা কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে যাচাই করা বা বলা অসম্ভব ব্যাপার। কিন্তু একটা টাউন, শহর কি করে গড়ে উঠলো তার একটা হিস্ট্রি থাকে। কিন্তু রিভারের হিস্ট্রি বলতে গেলে একটা অজানা স্টোরি। তো যদি আমরা বলতে পারি দ্য রিভার হচ্ছে রিপ্রেজেন্ট করছে পারমানেন্সকে, লং লাস্টিংনেসকে, টাউন কিন্তু রিপ্রেজেন্ট করছে ফ্র্যাগমেন্টরিনেস বা শর্ট লিভড সিচুয়েশন। তো এটা প্যারাডক্সিক্যাল। অর্থাৎ এই কবিতায় আমরা একটা অর্থবহ জিনিস দেখতে পাচ্ছি। একদিকে বলা হচ্ছে ট্রানজিবিলিটি, অর্থাৎ যেখানে ডিস্ট্রাকশন রয়েছে, আর রিভার ইজ এভার লিভিং, অর্থাৎ এভার লাস্টিং, আরেকটা হচ্ছে এভার ডিস্ট্রয়িং। দুটো এলিমেন্টের মধ্যে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে। এবার আসি প্রথম লাইন, স্মল টাউনস অলওয়েজ রিমাইন্ড মি অফ ডেথ। ছোট্ট ছোট্ট শহরগুলি আমায় স্মরণ করিয়ে দেয় মৃত্যুর। অর্থাৎ প্রত্যেকটা শহরের মধ্যে মৃত্যু কিন্তু আসন্ন। অর্থাৎ যেখানে হিউম্যান লাইফ রয়েছে, সেখানে ডেথ ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। অর্থাৎ মানুষ যখন জন্ম লাভ করে, তার মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। কিন্তু এই কবিতার পরিপ্রেক্ষিতে তিনি আরও কিছু ডিপার মিনিং দেখিয়েছেন। কখন আমরা বলি যে মৃত্যু অবশ্যম্ভাবী? যখন আমরা মৃত্যুকে দেখে দেখে আসক্ত হয়ে পড়ি। অর্থাৎ আমরা এমন একটা রিজিয়নের কথা বলছি, যেটা হচ্ছে নর্থ ইস্টার্ন প্রভিন্স, যে এলাকাটি প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামায় যুক্ত ছিল। কেন? আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এই স্টেট গভর্নমেন্টের একটা ঐক্যপনার একটা অভাব ছিল, যার দরুন সেখানে প্রতিনিয়ত একটা দাঙ্গা হাঙ্গামা হয়, যার জন্য মানুষের মৃত্যু আসন্ন হয়ে পড়েছে। তাছাড়া কবি এখানে এই মৃত্যুকে দেখে দেখে এতটাই আসক্ত যে নিজেও অনুভব করছেন যে তিনিও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবেন। অর্থাৎ এই মৃত্যু একটি কোনো পার্টিকুলার টাউনের মধ্যে সীমাবদ্ধ নয়,
এই মৃত্যু সব জায়গায় ঘটে, প্রত্যেকটা জায়গায় ঘটে। তাই তিনি বলছেন যে স্মল টাউন, ছোট্ট ছোট্ট শহরগুলি যেখানে আমরা হিউম্যান বিংরা সিভিলাইজেশন করেছি, সেই শহরগুলি আমাকে দেখলে মনে পড়ে যায় যে এই মানুষগুলো, হ্যাঁ তারা জীবন যাপন করছে, কিন্তু তাদের মৃত্যু, তাদের শেষ রয়েছে। অর্থাৎ শহর যখন সৃষ্টি হয়েছে, ওই শহরের ধ্বংস অবশ্যই। ওকে, অর্থাৎ এই স্মল টাউনগুলি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, রিমাইন্ড করিয়ে দিচ্ছে ডেথ অফ হিউম্যান সিভিলাইজেশন, যে সিভিলাইজেশনটা একটা সময় সৃষ্টি হয়েছে। মাই হোম টাউন, অর্থাৎ এখানে বলা যেতে পারে যে কবি অর্থাৎ অরুণাচল প্রদেশের তিনি একজন বাসিন্দা, তবে তার শহর হচ্ছে ইটানগর, এবং তোমরা নিশ্চয়ই জানো তিনি যে উপজাতিতে বাস করেন সেই উপজাতির নাম ছিল আদি ট্রাইব। ওকে, তো তিনি বলছেন আমার এই হোম টাউন লাইজ কামলি অ্যামিডস দ্য ট্রিজ, অর্থাৎ তার এই গ্রামটি সবুজে ঘেরা, চারদিকে গাছপালা রয়েছে, খুব সুন্দর একটি গ্রাম। ইট ইজ অলওয়েজ দ্য সেম, কিন্তু সুন্দর হলে কি হবে, শহর তো, সেখানে হিউম্যান সিভিলাইজেশন রয়েছে, তো তাই এই সিভিলাইজেশনেরও ডিস্ট্রাকশন রয়েছে, ডিস্ট্রাকশন ইজ অবশ্যই। তাই তিনি বলছেন আমার হোম টাউনটাও বাকি অন্যান্য শহরগুলির মতো সেম, কারণ তারও ডিস্ট্রাকশন রয়েছে। ইন সামার অর উইন্টার, সেটা গ্রীষ্মকালে হোক শীতকালে হোক, সেই সেম প্রবাহ, একই মৃত্যু প্রবাহ এখানেও বিদ্যমান। উইথ দ্য ডাস্ট ফ্লাইং, অর্থাৎ গ্রীষ্মকালেও সেখানে ধুলো ওড়ে এবং শীতকালেও ধুলো ওড়ে। তো এটা একটু মিটাফোরিক্যালি রয়েছে। কি মিটাফোর? দেখো, ডাস্ট মানে ধুলো। এবারে কবি আমরা দেখলাম যে তিনটি লাইনে কি বলছেন, তিনি বলছেন মৃত্যু, যে এই তিনটি গ্রামে মৃত্যু সারাক্ষণ, তিনটি গ্রামে বলছে এই গ্রামগুলিতে মৃত্যু সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ এখানে মৃত্যু ঘুরে বেড়ানো মানে মৃত্যুর দূত ঘুরে বেড়াচ্ছেন, আর সেগুলি কারা? ডাস্ট। ডাস্ট মানে ধুলোবালি। আর আমরা জানি যে মামাংদাই হচ্ছেন এনভায়রনমেন্টালিস্ট। এই ডাস্ট মানে তিনি বলতে চাইছেন প্রকৃতিতে থাকা সমস্ত দূষিত জিনিসগুলি, অর্থাৎ যারা দূষক, যেগুলো পরিবেশকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ পরিবেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এই আমরাই হচ্ছি এই ডাস্টের সৃষ্টিকর্তা। আর এই ডাস্টগুলি আমাদের শহরের চারপাশে উড়ে বেড়াচ্ছে। আমরা জানি ডাস্ট থেকে কারোর অ্যালার্জি হয়, ডাস্ট থেকে আবার আমরা দেখেছি কত রকমের ধ্বংস হতে পারে, তাই না? তাই তিনি বলছেন এই ডাস্ট যেন উড়ে বেড়াচ্ছেন। ডাস্ট মানে এখানে মৃত্যুর দূত। অর্থাৎ আমি যদি বলি যে ডাস্ট হচ্ছে মৃত্যুর দূত, তার মানে কাকে বোঝাচ্ছে? যদি আমরা চলে যাই, আমরা ডক্টর ফস্টার কার লেখা ক্রিস্টোফার মার্ডোর, ওখানে দেখেছি যে লুসিফার তিনি হচ্ছেন শয়তান, তিনি যমদূতের ন্যায়, তিনি প্রাণ নেবেন, কিন্তু পাঠিয়েছেন কাকে? পাঠিয়েছেন তারই শিষ্য মেফিস্টোফেলিসকে। তো মেফিস্টোফেলিসের নয়, এখানে ডাস্ট রয়েছে। ডাস্ট উড়ে বেড়াচ্ছে কি? ওটা মৃত্যু সুলভ, সে নিয়ে যাবে এই মানুষগুলোকে মৃত্যুপুরীতে, তার লুসিফারের কাছে। ঠিক আছে, তাই ডাস্ট হচ্ছে এখানে পাওয়ার। তাহলে এটা কি ধরনের ফিগার অফ স্পিচ? এটা হচ্ছে সিনেকটকি, তাই না? নেক্সট দেখো, অর দ্য উইন্ড হাউলিং ডাউন দ্য গর্জ, এবং তারপরে আরো একটা সুন্দর উপমা ব্যবহার করল বা ইমেজারি। কি বলছেন? যে উইন্ড, বাতাস যেন আজকে মৃদুমন্দ নয়, যে গায়ে এসে আমাদেরকে আরাম দিচ্ছে। আজকের বাতাস কেমন? বাতাস যেন গর্জনশীল, অর্থাৎ ঝড়ো হাওয়া উঠেছে। হাউলিং মিন গর্জন, তাই না? এই যখন আমরা কোনো পার্টিকুলার কোনো এলিমেন্ট বা পার্টিকুলার উপাদানকে যখন আমরা হিউম্যান কোয়ালিটি বা একটা সাউন্ড লাইক কোয়ালিটি, হিউম্যান কোয়ালিটি নয়, সাউন্ড লাইক কোয়ালিটি দিচ্ছি, তখন একটা ফিগার অফ স্পিচ হয়ে থাকে, যেটা যখন কন্টিনিউয়াসলি হতে থাকে তাকে বলা হয় অনুমোটোপইয়া। তো এখানে কিন্তু রাইটার বা পোয়েট এখানে কিন্তু অনুমোটোপইয়ার ইউজ করেছেন, এবং যেটা বয়ে চলেছে কোথায়? গর্জে। গর্জ কি? গর্জ মনে করো দুটো পাহাড় রয়েছে, সেই পাহাড়ের নিচে মাঝ বরাবর যে রাস্তা বা ছোট্ট সংকীর্ণ এলাকা, সেই এলাকায়। অর্থাৎ আজকের যদি বলি যে দেখো পরিবেশ কতটাই রুদ্ধ, কারণ বাতাসের বাতাসের প্রবাহটা সেখানেই বেশি আঘাতপূর্ণ হবে বা আঘাতপূর্ণ হবে কখন? যেখানে বাতাস বাধাপ্রাপ্ত হয়। আজকের এই আমাদের হিউম্যান সিভিলাইজেশন, মানুষরা এত অ্যাবান্ডেন্টলি বাড়ছে, যার জন্য একেবারে ঘিঞ্জি বাড়িঘর, সেখানে বাতাস কি হয়ে প্রবাহ করবে? যেন একটা ফ্রি ফ্লো নই,
তো ঠিক একই রকমভাবে, ঠিক যেরকম পাহাড়ের নিচে গর্জে যেরকম বাতাস যখন প্রবাহ হয়, সেই বাতাসের আওয়াজ কিন্তু বেশি শোনা যায়, সেই আওয়াজটা হাউলিং, গর্জন করছে। তো এই গর্জন কি সিম্বলাইজ করছে, কি ইমেজারিটাকে কবি বয়ে আনছে প্রথম লাইন থেকে? মৃত্যুর ইমেজারি, অর্থাৎ একটা বিষাদের সুর নিয়ে চলেছে। তার মানে আমরা প্রথম স্ট্যান্ডাতে আমরা কি পেলাম? এখানে কবি ডেথকে সিম্বলাইজ করছে, অর্থাৎ এখানে হিউম্যান সিভিলাইজেশনের ইমমর্টালিটিকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? এখানে কবি মৃত্যুকে নিয়ে মৃত্যুর বর্ণনা দিচ্ছেন, যে মৃত্যুকে আমরা অ্যাভয়েড করতে পারি না, ইট ইজ আনঅ্যাভয়েডেবল। ক্লিয়ার? নেক্সট স্ট্যান্ডা, জাস্ট দ্য আদার ডে সামওয়ান ডাইড। কবি এখানে যেন একটা কমন হ্যাবিট গড়ে ফেলেছেন, অর্থাৎ তিনি মৃত্যু দেখে এতটাই অভ্যস্ত, তিনি বলছেন জাস্ট দ্য আদার ডে, অর্থাৎ এই কয়েকদিন আগেই যেন কেউ মারা গেছিল। ইন দ্য ড্রেডফুল সাইলেন্স উই ওয়েপ্ট, যখন মানুষ মারা যায়, তার প্রিয়জন, সজ্জন, পরিজন তারা দুঃখ প্রকাশ করে, তারা কান্নাকাটি করে। তাই বলছেন ইন দ্য ড্রেডফুল সাইলেন্স উই ওয়েপ্ট, উই মিন এখানে তিনি ইউনিভার্সালি সবাইকে রিপ্রেজেন্ট করছে, আমরা সবাই কাঁদছিলাম। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে এরকম ট্র্যাজেডি ঘটে, আমরা সেটাকে ফেস করেছি, কিন্তু নর্থ ইস্টার্ন এরিয়ায় মানুষরা এটাকে বেশি করে ফেস করছে। লুকিং অ্যাট দ্য স্যাড রেথ অফ টিউবরোজেস, এবং আমরা জানি যখন মানুষ মারা যায়, এক বিশেষ ধরনের ফুল, যেটা হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধার স্টিকগুলিকে সাজিয়ে দেওয়া হয়, যেন বলছেন আমরা তাকিয়ে আছি ওই রজনীগন্ধা সেই বাঞ্চগুলো একসঙ্গে যেখানে রয়েছে তার দিকে, এবং সেই তাকিয়ে আছি কোন দৃষ্টিতে? দুঃখে ভরা দৃষ্টিতে, স্যাড রেথ। তাই বলছে লুকিং অ্যাট দ্য স্যাড রেথ অফ টিউবরোজেস। তো এখানে রেথ, রেথ অর্থাৎ কি বললাম? অ্যারেঞ্জমেন্ট অফ সেই টিউবরোজেসের যে স্টিকগুলোকে। লাইফ অ্যান্ড ডেথ, লাইফ অ্যান্ড ডেথ, এখানে কবি কিন্তু রিপিটেশন করছে, বলছে জীবন মৃত্যু, জীবন মৃত্যু, অর্থাৎ জীবন, মানুষ সন্তান জন্ম লাভ নিচ্ছে, আবার সন্তান মারা যাচ্ছে, এটা যেন একটা কন্টিনিউয়াস, এই রিপিটেশনের মাধ্যমে কবি এখানে জোর দিচ্ছেন যে মৃত্যু জন্ম যেন অবান্তর হচ্ছে, জন্মাচ্ছে আবার মারাও যাচ্ছে। অনলি দ্য রিচুয়ালস আর পারমানেন্ট, শুধুমাত্র যেন একটা অনুষ্ঠানের ন্যায় সবকিছু এখানে মৃত্যু আর জন্ম যেন আজকে অবান্তর, অর্থাৎ কারোর হাতের মধ্যে নেই, এটা আমরা জানি, কিন্তু আজকে যেন এতটাই কন্টিনিউয়াস যেন কবি শিওর যে কালকে আবার কেউ মারা যাবে। যে প্রবাদটা ছিল নাথিং ইজ পার্মানেন্ট এক্সেপ্ট লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ এই পৃথিবীতে সবকিছুই, কোনো কিছুই পার্মানেন্ট নয়। পার্মানেন্ট যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ কেউ জন্ম নিলে তাকে মরতে হবে। তো এখানে কবি এখানে একটা ম্যাক্সিম বা প্রবাদ বাক্যকে তিনি উল্টে দিয়েছেন, যেখানে তিনি বলছেন লাইফ অ্যান্ড ডেথ ইজ ন্যাচারাল, ইট ইজ ট্র্যাডিশনাল, বাট অনলি রিচুয়াল স্ট্যান্ডস, রিচুয়াল ইজ পার্মানেন্ট। এখানে কবির হতাশার বহিঃপ্রকাশ করছে। ক্লিয়ার? নেক্সট চলো, দ্য রিভার হ্যাজ এ সোল, দ্য রিভার হ্যাজ এ সোল, অর্থাৎ এখানে আবার পুনরায় একটা নতুন ইমেজারি যাচ্ছে। আমরা এতক্ষণ অবধি স্মল টাউন সম্পর্কে পড়ে এসেছিলাম, প্রথম বেলাতে বিশেষ করে স্মল টাউনটির সম্পর্কে বলল, কি করে, তারপরে আবার কিভাবে সেই স্মল টাউনের মধ্যে যে বিষাদের ঘটনাগুলি ঘটছে সেগুলি বলল। আবার তৃতীয় স্ট্যান্ডাতে আমরা দেখছি তিনি ফিরে আসছেন একটা নতুন ধারে, অর্থাৎ টাউন থেকে সরে এসে তিনি রিভারের কাছে এসেছেন। বলছেন দ্য রিভার হ্যাজ এ সোল। কোন সোল? রিভারের একটা সোল আছে, দ্যাট নেভার ডাইজ, যে আত্মাটা কখনো কোনোদিন তার মৃত্যু ঘটে না। ক্লিয়ার? ইন দ্য সামার ইট কাটস থ্রু দ্য ল্যান্ড লাইক এ টোরেন্ট অফ ক্রিক, এমনকি গ্রীষ্মকালেও এটি বেয়ে চলে, এটি তার রাস্তা করিয়ে নিয়ে চলে। কেমন? যেমন যেমন আমরা জানি দুঃখের প্রবাহ টোরেন্ট কেমন, আমরা জানি দেখো গ্রীষ্মকালে সমুদ্রে বলি নদীর জল কিন্তু শুকিয়ে আসে, কিন্তু কিছু কিছু নদী আছে বা নদীরা তারা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায় না, তারা কিন্তু চির বজায়মান থাকে। হয়তো তাদের জল শুকিয়ে গিয়ে তলানিতে চলে গেছে, কিন্তু তারা কিন্তু হাল ছেড়ে দেয় না। অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষ জীবনে তাদের অনেক সমস্যা, অনেক
কাঠিন্যতার মধ্যে পড়ে নিজের জীবন শেষ করে দেয়, তাদের জীবন শেষ হয়ে যায়। কিন্তু নদীর মধ্যে একটা এক্সট্রা জিল রয়েছে, এক্সট্রা পাওয়ার রয়েছে, যেই পাওয়ারটা খুবই ডিটারমিনেটিভ, যেটা কখনো হার মানে না। সে যেন অনন্ত গতিতে সে বিয়ে চলে। অর্থাৎ রিভার হচ্ছে ইমোর্টাল, কিন্তু হিউম্যান লাইফ হচ্ছে মোর্টাল। এটাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ সেটা টোরেন্ট অফ গ্রিফের ন্যায়। অর্থাৎ এত কঠিনতা, অর্থাৎ এত হার্ডশিপ থাকা সত্ত্বেও সে কিন্তু তার শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করে যাচ্ছে, এখনো কিন্তু সে হাঁপ ছাড়েনি। ক্লিয়ার? সামটাইমস আই থিঙ্ক ইট হোল্ডস ইটস ব্রেথ। আমি মনে করছি যেন সে যেন তার নিঃশ্বাসটাকেই ধরে রেখেছে, শেষ নিঃশ্বাসটাকে। কি করতে? সিকিং আ ল্যান্ড অফ ফিশ অ্যান্ড স্টার্স। সম্ভবত নদীটি আশাবাদী যে ও যাবে, ও এগিয়ে যাবে এবং সে কোথাও পাবে। কি পাবে? মাছ পাবে। আমরা জানি যে বেশি জলে বা কম জলে মাছ থাকে, তো মাছটা বেশি কোথায় থাকে? একটু বেশি জল হলে। তাই তার আশা, তার লক্ষ্য হচ্ছে মাছ। আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তার জলে যেন নক্ষত্রের আলো পড়ে এবং ঝলকানি করে। যেন রিভার হচ্ছে এভার অপটিমিস্টিক, অন দ্য আদার হ্যান্ড হিউম্যান লাইফ ইজ পেসিমিস্টিক। ক্লিয়ার? দ্য রিভার হ্যাজ এ সোল। এগেন দ্য কবি এখানে আমাদের রিপিটেশন করছেন, অর্থাৎ পুনরায় ব্যবহার করছেন এমফাসিস দেওয়ার জন্য যে এটা বাস্তব কথা, এটা ফ্যাক্ট যে রিভার ইজ সুপেরিয়র দ্যান হিউম্যান লাইফ। ওকে, যে সেটা হচ্ছে ইমমোর্টাল, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য। আরও দেখো তার ইমমোর্টালিটি কীভাবে বাড়াচ্ছে। দেখো, ইট নোজ, রিভার নোজ জাস্ট লাইক দ্য মাউন্টেন, দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন। আমরা যেরকম জেনেছিলাম যে মাউন্টেন সব কিছু জানে, এখানেও দেখো ইট নোজ, রিভার নোজ, স্ট্রেচিং পাস দ্য টাউন। এটি বিয়ে চলেছে সেই শহরটাকেও অতিক্রম করে, যে শহরটার মধ্যে মানুষ বিরাজমান, যে মানুষ হয়তো একটা দিন মারা যাবে, যে টাউন হয়তো ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখো রিভারের যে তাকে গ্রাস্প, রিভারটাকে ধরে রাখা যায় না, আটকানো যায় না, সেটা ছাড়িয়ে গেছে শহর থেকে শহর, বহু শহর তলিয়ে চলে গেছে বহু নহর নগরীর মাঝ দিয়ে। ক্লিয়ার? ফ্রম দ্য ফার্স্ট ড্রপ অফ রেন, সে কি জানে? বৃষ্টির সেই প্রথম ফোঁটা, সেটাকেও যেমন জানে। টু ড্রাই, আর যখন সেই বৃষ্টির ফোঁটা যখন পৃথিবীর বুকে, যখন শুষ্ক পৃথিবীর বুকে যখন পড়ে, সেই জলের গুরুত্বটা যে পৃথিবীটা বোধ করে, সেই জলের যে আনন্দটা, সেই একমাত্র নদী বুঝতে পারে, কারণ তার জলই তো বাষ্প হয়ে ফিরে আসে আবার পৃথিবীতে। তাই নদী সব জানে। আর কি জানে? অ্যান্ড মিস্ট, এবং সে জানে কুয়াশাকে। অন দ্য মাউন্টেন টপস, এই পর্বতের উপরে যে কুয়াশা জমেছে, সেই কুয়াশার সূত্রধর কিন্তু সে নিজেই, কারণ ধুলোকণার সাথে তারই জলটা গিয়ে মিশে আজকে হয়েছে কুয়াশা, তাই না? দ্য রিভার নোজ, রিভার আরও জানে দ্য ইমমোর্টালিটি অফ ওয়াটার। রিভার জানে যে জল হচ্ছে অমর। অর্থাৎ এখানে রিভার নিজেকেই কিন্তু অমর করে দিয়ে যাচ্ছে। দেখো, আমরা জানি যে পার্ট কোনো কিছু হোলের উপর রিপ্রেজেন্ট করে, অর্থাৎ তিনি নিজেকে জাহির না করে তিনি বলছেন যে দ্য ইমমোর্টালিটি অফ ওয়াটার। ওয়াটার কি? রিভারেরই তো ওয়াটার থাকে। তাই এটা বলতে পারি দ্য রিভার নোজ দ্য ইমমোর্টালিটি অফ দ্য রিভার অফ ইটসেলফ। ওকে, তো এখানেও আবার একটা সিনেকডকি ব্যবহার করেছেন, ওয়াটারটা এখানে রিপ্রেজেন্ট করছে রিভারকে। নেক্সট চ্যাপ্টার বলছে স্ট্যান্ডার্ড 5, আ শ্রাইন অফ হ্যাপি পিকচার্স মার্ক দ্য ডেজ অফ চাইল্ডহুড। এবার একটা দারুণ উপমা দিয়েছেন। দেখো, চাইল্ডহুড বা শৈশব লাইফ, শৈশব লাইফ দেখবে আমরা মনে করি যে বাচ্চার মধ্যে বা শিশুর মধ্যে ভগবান বিরাজমান করে। কেন? আমরা যত বড় হই আমাদের মধ্যে অনেক অভিজ্ঞতার সঞ্চার হতে থাকে, আমরা ছলচাতুরি করতে শিখি, আমরা কূটমতলবী হয়ে উঠি, আমরা স্বার্থপর হয়ে উঠি। তাই একেবারে শৈশব পর্যায়ে যখন আমরা কিছু বুঝি না, কিছু জানি না, সেটাই হচ্ছে একটা মন্দিরের ন্যায়, অর্থাৎ পবিত্র জায়গা। সন্তান হচ্ছে পবিত্র জায়গা। এই জন্য দেখবে আমরা বয়স্ক ব্যক্তিরা যখন আমাদের পা লেগে যায় কোনো বাচ্চার সাথে, বা আমাদের সাথে, আমাদের যদি গায়ে যদি মা বাবার যদি পা লেগে যায়, আমরা তো অবশ্যই প্রণাম করি, কিন্তু তারাও একটা প্রণাম সূচক করে। আমিও ফিল করি যে আমাদের থেকে যে ছোট যারা, তাদের মধ্যে যেন
তাদের মধ্যে ভগবান যেন ক্লোজ রয়েছে। আমরা যত বড় হচ্ছি যেন আমাদের কাছ থেকে ভগবান ডিটাচ হয়ে যাচ্ছে। ওকে, সো এটা একটা মিথোলজি বলতে পারি, এটা একটা বিলিভ বলতে পারি, যেটা এখানে ইউজ করেছেন মামাক তাই। তিনি বলছেন যে চাইল্ডহুডটা বা চাইল্ডহুড ফেজটা হচ্ছে যেন একটা মন্দিরের ন্যায়। ওকে, যেটা হচ্ছে হ্যাপি ডেজ। অন্যদিকে স্মল টাউনস গ্রো উইথ অ্যাংজাইটি ফর দ্য ফিউচার। এই স্মল টাউন হচ্ছে প্রত্যেকটা অ্যাডাল্টহুড, প্রত্যেকটা অ্যাডাল্ট মেয়ে যাদের মধ্যে এই ভবিষ্যৎ চিন্তা নেই। বাচ্চাদের মধ্যে যেরকম ভবিষ্যৎ চিন্তা রয়েছে, রাদার যারা চিন্তাশীল ভবিষ্যৎ নিয়ে কি হবে কি করবে এই নিয়ে তারা সারাক্ষণ ভাবতে থাকে, যার জন্য তারা উদাসীনতায় ভোগে, অ্যাংজাইটিতে ভোগে। অন্যদিকে বাচ্চারা, তাদের মধ্যে এগুলো নেই, তাই তারা হ্যাপি স্ট্রাইনে রয়েছে। দ্য ডেট আর প্লেসড পয়েন্টিং ওয়েস্ট। এবারে আমরা জানি মামাং দাই তিনি কখনোই প্যাসিমিজম নয়, মানে তিনি প্যাসিমিজমটাকে রিপ্রেজেন্ট করে না, তিনি পেসিমিস্টিক নয় রাদার, কারণ তিনি সবসময় সব কিছুর মধ্যে পজিটিভিটিটাকে দেখেছেন। আর চেঞ্জ বা কারোর মধ্যে যদি পরিবর্তন আনাতে হয়, নিজেদের মধ্যে যদি পরিবর্তন আনাতে চাও, তাহলে পেসিমিস্টিক হলে হবে না, অপটিমিস্টিক হতে হবে, আশাবাদী হতে হবে, যে পারবো, এইরকম বোধ যেন থাকে। আমরা জানি মামাং দাইকেও তাই করেছেন। তিনি ভেবেছেন যে এই মৃত্যুর শোকে তিনি আর জর্জরিত হবেন না, তিনি বরং অনেক আগে চলে গেছেন। তিনি মোটাল আর্থলি বিং থেকে তিনি বিলিভার হয়ে গেছেন স্পিরিচুয়ালিটিতে, অর্থাৎ আধ্যাত্মিকতায়। তার আমরা এই পার্টিকুলার ফ্যাক্টরে বা পার্টিকুলার অংশে পাচ্ছি। দেখো, তিনি বলছেন ডেড আর প্লেসড পয়েন্টিং ওয়েস্ট। যখন কেউ মারা যাওয়ার পর তার যখন শরীরটাকে, যদি হিন্দু ধর্মে হয় তাকে দাহ করা হয়, বা যদি ইসলাম ধর্মে হয় তাকে কবর দেওয়া হয়, তাহলে তাকে পশ্চিম দিকে মাথা করে রাখা হয়। মনে করা হয়, কি করা হয়, when the soul rises it will walk into the golden east। অর্থাৎ যখন এই শরীর থেকে যখন আত্মা ছেড়ে যখন বাইরে যাবে, পশ্চিম আকাশে যখন পশ্চিম দিকে আমরা জানি সূর্য অস্ত যায়, অর্থাৎ সেখান থেকে শরীরটির আত্মা যেন শরীর থেকে বেরিয়ে যাবে এবং মাটির নিচ থেকে যেন ও হেলের মধ্য দিয়ে যেন পৌঁছে যাবে পূর্ব প্রান্তে। তাই বলছে, দেখো, ইট উইল ওয়াক ইনটু দ্য গোল্ডেন ইস্টে পৌঁছে যাবে। এখানে গোল্ডেন ইস্ট আর কি, এই যে যাওয়ার এই যে ফেজটাকে, অর্থাৎ এই যে ওয়াক করা, এটাকে হচ্ছে পার্গেশন করা, অর্থাৎ পিউরিফিকেশন হচ্ছে তার শরীর, এবং পৌঁছে যাবে কোথায়, গোল্ডেন ইস্টে, অর্থাৎ আমরা বলতে পারি হেভেনে। ওকে, ইনটু দ্য হাউস অফ দ্য সান, অর্থাৎ সূর্যের দরবারে। কোথায় সেটা, পূর্ব দিক, অর্থাৎ বলা যেতে পারে এক লাইফ থেকে অন্য একটা জীবনে, অর্থাৎ হিউম্যান মোটাল যে শরীরটার আজকে ছেড়ে চলে গেল, ওই শরীরটাকে ছেড়ে সে অন্য একটা শরীরে যাচ্ছে। ক্লিয়ার, গোল্ডেন ইস্টে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি তিনি এখানে রিপ্রেজেন্ট করে গেলেন সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস, সেটাকে। ক্লিয়ার না, এটা কুল বাম্বু এবারে পৌঁছে গেছে কোথায়, এবং সেই আত্মাটা পৌঁছে যাবে একটা ঠান্ডা বাঁশ গাছের মধ্যে। এখানে কবি খুব সুন্দরভাবে এটা একটা মেটাফোর ইউজ করেছেন। তিনি ব্যাম্বু বলতে রিয়েল ব্যাম্বু বলেননি, তিনি বলেছেন কাকে, তিনি বলেছেন হিউম্যান, আলাদা একটা হিউম্যান লাইফ। আমরা জানি যে যখন হিউম্যান বডিতে প্রাণ থাকে না, তখন সেটা থাকে কুল, প্রচণ্ড ঠান্ডা, তাই না? তাই বলছে ওই রকম কোনো একটা ঠান্ডা শরীর যেন অপেক্ষায় রয়েছে, যেই শরীরে গিয়ে আমাদের আত্মাটা গিয়ে প্রবেশ করে। ওকে, রেস্টোর্ড ইন সানলাইট, এবং সেই শরীরে যেন একটা উষ্ণতা ফিরে আসে। তাই বলছে যেন সেটা সূর্যালোকের মাধ্যমে যেন তার প্রাণ ফিরে পায়, অর্থাৎ সেই কুল ব্যাম্বু ওয়ার্ম হয়ে ওঠে। লাইফ ম্যাটার্স লাইক দিস। আর এই পৃথিবীতে শক্তির যদি উৎস হয়ে থাকে সূর্য, আর এই সূর্যই পারে সবার মধ্যে প্রাণ সঞ্চার করাতে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে সানলাইট মানে কি, সোল, যে সোল থাকলেই মানুষের মধ্যে কিন্তু প্রাণ থাকে, তাই না? তাই বলছে এই পৃথিবীতে লাইফ ম্যাটার্স, অর্থাৎ প্রত্যেকটি জীবনই খুব গুরুত্বপূর্ণ। আমরা জীবনটাকে অতি সহজে ছাড়তে চাই না। প্রত্যেক জীবন অর্থপূর্ণ রয়েছে, সেই জীবনটাকে সঠিকভাবে লিড করতে হবে। লাইফ ইজ ইম্পর্টেন্ট। তাই তিনি বলেছেন এই লাইফ না হলেও
আমরা ফিরে আসব আবার এক কোনো অন্য রূপে, অন্য কোনো ভেষে। কারণ হিউম্যান লাইফ না থাকলে নেচার কিন্তু ওয়াইল্ডই থেকে যাবে। অর্থাৎ এই হিউম্যান ওয়ার্ল্ড যে মানুষের থাকা উচিত, কারণ হিউম্যান ওয়ার্ল্ড থাকলেই তো আর্থের এক্সিস্টেন্স থাকবে, এই আর্থটা সুন্দর হবে, তাই না? তাই তার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদেরকে সচেতন করা। আমরা যেন সচেতন হয়ে গিয়ে পরিবেশটাকে আমরা নিজেদের মতো পুরোপুরি না করে নিয়ে পরিবেশকে তার মতো থাকতে দিচ্ছি, আমরা তাতে থাকছি। অর্থাৎ আমরা এক্সেসিভলি তাকে মডিফাই না করে বরং পরিবেশটাকে পরিবেশের মতো রাখি এবং আমরা তাকে একটা সুন্দর একটা মেলবন্ধন করি। আর সেটা করলে পরিবেশ, পৃথিবী সবই সুন্দর। তাই বলছে লাইফ ম্যাটার্স লাইক দিস। ক্লিয়ার? লাস্ট দুটো লাইন। In small towns by the river, we all want to walk with the gods. একটা আলপিন আলটিমেট লাইন, দুর্দান্ত লাইন। অর্থাৎ শেষ লাইনে কি বলছে? ইন স্মল টাউনস বাই দ্য রিভার, এরকম প্রত্যেকটা শহর রয়েছে, প্রত্যেকটা শহরের পাশ দিয়ে নদী বয়ে গেছে। অর্থাৎ যেরকম শহরের রয়েছে সেরকম পাশে নদীও থাকা প্রয়োজন। অর্থাৎ একটা শহরকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন কার? নদী। আমরা জানি যে মিশর শহরটি, বা মিশর শহর বলছি সরি, এই যে ইজিপ্ট দেশটি হয়তো মুছে যেত যদি না নীল নদ থাকতো, তাই না? তাই তো সেখান থেকে বলতে পারে যে মামাং দে হয়তো ইন্সপিরেশন পেয়েছিলেন। তিনি বলছেন যে তিনি বিশ্বাস করতেন যে মানুষের এই জীবনের পরে আরও একটি ইহ জগৎ রয়েছে, ইমমর্টাল লাইফ রয়েছে। তাই তিনি বলছেন যে যাই হোক, যত যাই হোক, এই আত্মার শেষ হয়ে গেলেও হিউম্যান লাইফের এন্ড হয় না। হিউম্যান লাইফ আবার পুনরায় চলতে থাকবে, আবার পুনরায় ফিরে আসবে এই পৃথিবীতে অন্য কোনো রূপে। আমরা তাই আমাদেরকে গডের সাথে হাঁটতে হবে। তাই লাস্ট লাইন কি বলছে? উই অল ওয়ান্ট, আমরা সবাই হাঁটি, টু ওয়াক, উই অল ওয়ান্ট টু ওয়াক, হাঁটতে চাই উইথ দ্য গডস, ভগবানের সাথে। আর এটা সম্ভব কখন? যদি আমরা ভগবানের বিলিভ রাখি, অর্থাৎ ভগবান বিলিভ রিয়েল লাইফেও হয়ে থাকে, নট বাই ওরশিপিং দ্য আইডলস। আমরা মূর্তি পুজো করতে পারি না। প্রকৃতির প্রতি ভালোবাসা রেখে, প্রকৃতির প্রতি আমাদের কেয়ার রেখে, আমরা একে অপরের প্রতি ভালোবাসা রেখে, পরিবেশকে ধ্বংস না করে পরিবেশকে বরং সুরক্ষিত রেখে তাকে আরো বাঁচিয়ে রাখে। মামাংদাই উদ্দেশ্য একটাই, আমাদের কাছে গডলি এক্সিস্টেন্স তখনই সম্ভব, অর্থাৎ আমরা সিকিউর সেফ লাইফ তখনই লিড করতে পারবো যদি আমরা প্রকৃতির সাথে বাঁচি, প্রকৃতিকে নিয়ে বাঁচি। যদি আমরা মনে করি যে প্রকৃতিকে ডমিনেট করে বাঁচব, প্রকৃতির নিয়মকে তোয়াক্কা করে আমরা তার বিরোধী ওয়েপন বানিয়ে প্রকৃতিকে জয় করে বাঁচব, না, পসিবল নয়। প্রকৃতি হচ্ছে ভগবান। আমরা জানি তিনি যে ট্রাইবে বাস করতেন, আদি ট্রাইব, তারা বিশ্বাস করত এভরি ন্যাচারাল এলিমেন্টের মধ্যে গড লাইক এক্সিস্টেন্স রয়েছে। ওকে, এই হচ্ছে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকলে জানিও, আর না বুঝতে পারলেও জানিও। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।